এর মাধ্যম হলো তিনটি। জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। এক নম্বর মাধ্যম হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে হলো এই যে আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা আর আমাদের ত্বক। এই মোট কয়টা? পাঁচটা। এই পাঁচটা হলো পঞ্চ ইন্দ্রিয় আমরা বলি। এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যেমন ধরে নেন একটা খাবার লবণ হয়েছে কি না, এটা কি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বের করতে পারবো? আমাদের চোখ দিয়ে বের করতে পারবো? তারপরে আমাদের এই ত্বক দিয়ে বের করতে পারবো না, নাক দিয়েও বের করতে পারবো না। আমাদের জিহ্বাকে কাজে লাগালে আমরা জানতে পারবো যে এই খাবারে, এই তরকারিতে লবণ হয়েছে কিনা। কোনোটা যদি মিষ্টি না টক, এটা জানতে পারবো আমাদের জিহ্বা। ধরে নেন আপনি আমার সামনে এসেছেন, এখন আপনার শরীরে কি শরীরে সুগন্ধি বের হচ্ছে না দুর্গন্ধ বের হচ্ছে, এটা চোখের মাধ্যমে করা যায়? কিসের মাধ্যমে? নাকের মাধ্যমে করা যাবে, তাই না? আবার ধরে নেন আপনি যে আমার সামনে এসেছেন, আপনি কালো না সাদা, এটা কি চোখ ছাড়া অন্য কোনো মাধ্যম আছে? চোখের মাধ্যমে কি করতে হবে? এটাকে নির্ণয় করতে হবে। শব্দটা কি কোরআনের তেলাওয়াত না গানের শব্দ, গানের আওয়াজ? এটা কিসের মাধ্যমে করবেন? না চোখের মাধ্যমে করবেন? কানের মাধ্যমে। মাশাআল্লাহ। কোনো একটা জিনিস শক্ত না নরম না শক্ত, এটা বুঝবেন কি দিয়ে? ত্বকের মাধ্যমে বোঝা যায়। সুতরাং এগুলোর প্রত্যেকটার আবার কি আছে? সীমানা আছে। এর বাহিরে এগুলো কাজ করতে পারে না। ধরে নেন আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এখন এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কি আমি জানতে পারবো যে আপনি কোনো কারো সন্তান? এটার দ্বারা কিভাবে আমাদের আনতে হবে? এখন বিবেক বুদ্ধি কাজে লাগাইতে হবে। দ্বিতীয় স্তর হলো বুদ্ধি বিবেক। যেহেতু একটা মানুষ, অবশ্যই তার বাবা মা আছে। অবশ্যই কি আছে? তার বাবা মা আছে। এটা কি এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়েছে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয় না। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয়ে গেল, এখান থেকে কি শুরু হলো? বিবেকের কাজ আমাদের শুরু হয়ে গেল। বিবেকের কাজ যেখানে শেষ, সেখান থেকে তৃতীয় মাধ্যম ওয়াহির কাজ শুরু হয়ে যায়। কিসের কাজ? ওয়াহির কাজ শুরু হইতে হয়। এখন বলি, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় ভুল করতে পারে। ধরে নেন আপনার সর্দি হয়েছে, নাকের কাজ কি পূর্ণাঙ্গ হবে? কেন? ভুল হইতে পারে কিনা? বহুদূর আমরা অনেক সময় দেখি যে মেঘ মনে হয়, আকাশ মনে হয় দুনিয়ার সাথে লেগে গেছে। আসলে কি লেগেছে? তাহলে আপনার কি ভুল দেখলো? কি ভুল দেখেছে? হ্যাঁ, এই তো। জ্বর আসলে আপনার জিহ্বা কি ঠিক মতো কাজ করে? কাজ করে না। কেন? কাজ তো অর্থাৎ করে না, অর্থাৎ এরও কি আছে? ভুল আছে, এরও একটা সীমাবদ্ধতা আছে। সব সময় কাজ করবে না। এই পঞ্চ ইন্দ্রিয়র কাজ সব সময় করে না, এর মধ্যে ভুল হইতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের বিবেক বুদ্ধির বহু কাজ আমাদের বিভিন্ন সময় কি হবে? আপনি ধারণা করেছেন একটা, কিন্তু উল্টে গেছে। হয় কি হয় না? আপনি মনে করলেন যে এই খেলাতে এরা জিতে যাবে, কারণ কিছু বিবেক বুদ্ধি দিয়ে আপনি কি করছেন? ক্যালকুলেশন করে, এই যে বর্তমান একটা কি হচ্ছে, ইলেকশন হচ্ছে, সবার কাছে যাবেন, এক একজন এক একটা রিপোর্ট আপনাকে দিবে। কারো রিপোর্টের সাথে কারো রিপোর্ট মিল নাই। তাহলে কার রিপোর্ট আসলে সত্য? আসলে বিষয়টা হলো, এগুলো সব হলো সাধারণ, অর্থাৎ একটা ধারণা, আর কিছু না। এর মধ্যে সবার মধ্যে ভুল হইতে পারে, কিন্তু ওয়াহির যে মাধ্যম, এই মাধ্যমের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুলের শঙ্কা নেই, আশঙ্কাও নেই, অবকাশও নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি ওয়াহির মাধ্যমে আমার নবীর কাছে প্রেরণ করেছি, সুতরাং এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে দেখবেন বহু সময় বহু কিছু নিয়ে আমাদের আন্দোলন আছে না? কি কারণে? কারণ হলো আমাদের বুদ্ধিকে আমরা ওয়াহির উপরে প্রাধান্য দেওয়ার কারণে প্রতি বছর আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে একটা গন্ডগোল আছে।
এই গল্প সেই গল্প ঢুকাইতে গিয়ে উল্টা পাল্টা গল্প ঢুকিয়ে দেয়। এই কাজ সেই কাজ করতে গিয়ে উল্টা পাল্টা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, বহু বিরোধী, ধর্ম বিরোধী বিভিন্ন জিনিস ঢুকানো হয় কিনা? কি কারণে? এটা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করার কারণে। যদি আমরা বিবেক বুদ্ধি বাদ দিয়ে আমাদের জ্ঞানের জায়গাটা, বিশেষ করে ধর্মীয় ব্যাপার, সামাজিক ব্যাপারগুলো যদি পুরাটাই ইসলামের উপর ছেড়ে দিতাম, ধর্মের উপর ছেড়ে দিতাম, তাহলে এই গন্ডগোল আর হতো না। গন্ডগোল আর হয় না। প্রতি বছর দেখেন আমাদের বাংলাদেশে প্রতি বছর শিক্ষা কারিকুলাম নিয়ে, শিক্ষা সিলেবাস নিয়ে, এরপরে বইয়ে লেখালেখি নিয়ে প্রতি বছর তারা লিখবে একটা, এরপরে আমাদের উলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা যারা কোরআন এবং হাদিসকে চায় তারা এর বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলন করার কারণে ক্ষতি আছে না? ক্ষতি। কি ক্ষতি? এক নম্বর ক্ষতি হলো দেশের ক্ষতি। ধরে নেন, এই যে ধরেন এবারে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখন এই ভুল একটা করছে, অর্থাৎ এখানে তারা 44 নম্বর পৃষ্ঠাতে তারা সমকামিতাকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। তারা ট্রান্সজেন্ডার এটাকে তারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটা গল্প লিখে ফেলাইছে। এখন দেখেন এই গল্প লেখছে না, এই গল্প যতক্ষণ পর্যন্ত এটাকে উঠে নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই বইটা বাদ হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবেই, আন্দোলন চলতেই থাকবে। এখন এটাকে কি করবে? তাহলে বাদ দিতে হবে, আবার নতুন ভাবে ছাপাতে হবে। এই টাকাটা কাদের? এটা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের, সবার কিন্তু এই টাকা। তাহলে দেশের ক্ষতি হলো একটা। দ্বিতীয় ব্যাপার হলো বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গিয়ে কিছু ক্ষয়ক্ষতি হবে, ব্যানার বানাইতে হবে, আমাদের কিছু সময় রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, যেতে হবে কিনা? এই সময়টা আমরা কাজে লাগাইতে পারতাম, এই সময়টাও আমাদের নষ্ট করলো। কে করলো? এই যে যারা নাস্তিক, তারা। কারা? এই নাস্তিকরা। সুতরাং আমি বলবো, সরকারকে বলবো, সবাইকেই বলবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে আপনাকে এটাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে এদেশে কোনো বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয়দের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ চেষ্টা করে কিনা। আর যদি মনে করেন আপনিও এর সাথে শরীক হয়ে গেছেন, তাহলে তো আল্লাহর কাছে আপনি ধরা খাবেন, এই জনগণের কাছেও আপনি ধরা খাবেন। আজকে কালকে কয়দিন কেউই কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই, থাকতে পারে কেউই থাকতে পারে নাই। সুতরাং আপনি কি করবেন, ক্ষমতায় থাকবেন না কি থাকবেন, এটা নিয়ে আমাদের এখন এত মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা মূল জায়গায় হলো আপনার মাধ্যমে, আপনি থাকা অবস্থায় যেন কেউ আমাদের দেশের সন্তানদেরকে সমকামিতার দিকে নিয়ে যেতে না পারে। এটা আমাদের মূল কথা। কথা বুঝে আসছে? দেখেন এখানে কি লিখছে, এখানে লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো বা সবার ক্ষেত্রে সত্যি নয়। মামুন বলল, তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। কি বললাম? দেখতে ছেলে, পুরাটাই ছেলে, কিন্তু মনে মনে কি মেয়ে। এরপরে আসেন, তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে সে ছেলে। তাহলে এতটুকু, আমি আর পরের দিকে যাচ্ছি না, এতটুকু কথা আপনারা বুঝছেন। এখন আমি আপনাদেরকে বলি, আমি যদি এখানে মনে মনে বলি যে আমি প্রধানমন্ত্রী, তাহলে কি আমাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকিয়ে দেওয়া হবে? মনে মনে বলার কারণে একটা ছেলেকে দেখতে পুরোটা ছেলে কিন্তু সে মনে মনে মেয়ে হয়ে গেল, আপনি মেয়েদের হোস্টেলে জায়গা দিয়ে দিলেন? জায়গা দিয়েছে? এর অর্থ হলো আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। একটা ছেলে মনে মনে মেয়ে মনে করলো, তাকে মেয়েদের হোস্টেলে দিয়ে দিল। আরেকটা ছেলে, আরেকটা মেয়ে নিজেকে মনে মনে ছেলে মনে করলো, তাকে ছেলেদের হোস্টেলে দিয়ে দেওয়া হলো। আবার একজন ছেলে মেয়ে মেয়ে মনে করে, এই জন্য কোঠায় তাকে কি দেওয়া হলো? চাকরি দিয়ে দেওয়া হলো।
এর অর্থটা কি বুঝায়? এই অর্থটা বোঝা যায় যে এদেশে এটা বাস্তবায়ন করতে চায়। আমি বলি শোনেন, পৃথিবীর ইতিহাসে, এটা আমার পর্যবেক্ষণে বলে, পৃথিবীর ইতিহাসে জেন্ডার ইস্যুর মতো ভয়ানক আর বিধ্বংসী কোনো ইস্যু নাই। আপনাকে কেন বললাম? 2 দিন পরে বাবাকে মা বলতে হবে, মাকে বাবা বলতে হবে। কারণ যদি এই আইন বাস্তবায়ন হয় যে মনে মনে বললেই হয়ে যাবে, আপনার ছেলেকে আপনাকে মেয়ে বলতে হবে, আপনার মেয়েকে আপনাকে ছেলে বলতে হবে। আপনার সাথে মেয়েরা মসজিদে ঢুকবে, কারণ তারা বলবে যে আমরা নিজেদেরকে, কারণ সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যদি বাস্তবায়ন করে ফেলা যায় যে মনে মনে যা বলবে তাকে সেটাই ধরতে হবে, তাহলে একটা এই এলাকার মহিলারা যদি বলে যে আমরা মনে মনে ছেলে, তাহলে আমাদের সবার সাথে মসজিদে ঢুকবে, এখানে আসা বসবে, তাহলে মসজিদকে নষ্ট করে দিবে, পরিবারকে নষ্ট করে দিবে। অর্থাৎ পুরা সভ্যতাকে এরা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য একটা বিশাল বড় ষড়যন্ত্রের একটা এজেন্ডা হিসাব এটা নিয়েছে। এই জন্য আমি মনে করি, আমি আল্লাহর কসম করে বলছি, এটাকে বাস্তবায়ন না করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় তাহলে রক্ত দিতে হবে। এরপরেও এদেশে এরকম একটা বিধ্বংসী ভয়ানক কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। কারণ 2 দিন পরে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, আপনার মসজিদ মাদ্রাসা সবকিছুকে ধ্বংস করে দিবে। কথা আমরা বুঝাইতে পারছি? কারণ এটা কি আপনি ভালো করে বুঝেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী যদি বলে যে না আমি আমাকে নিজেকে ছেলে মনে হচ্ছে, তাহলে কি হবে? আপনাকে কি করতে হবে এখান থেকে? তারপরে ধরে নেন, আপনাকে আমি কেন বললাম সমকামিতা? একটা ছেলে যদি নিজেকে মনে মনে মেয়ে মনে করে, তাহলে এর বিয়ে হবে কার সাথে? আরেকটা ছেলের সাথে হবে, ঠিক আছে? একটা ছেলে মনে মনে নিজেকে মেয়ে মনে করলো, তাহলে তার বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে, যদি এটাকে বাস্তবায়ন করে। এবং তারা বাস্তবায়নের জন্য এই যে জিনিসটা মনে মনে করে, এটা যারা করবে তাদেরকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে, এর জন্য আন্দোলন করছে। কোথায় আছেন? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ করব, এমন কোন যেন এজেন্ডা কেউ বাস্তবায়ন না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহি বুঝদান করে, তাকে এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা থেকে বিরত নিজেও থাকাকে আল্লাহ তাআলা তৌফিক দান করে, থাকার তৌফিক দান করেন। আর যারা এরকম ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার তৌফিক দান করেন। এদেশে সর্বদা সবাই, এই নাস্তিকেরা চায় এদেশে অশান্তি তৈরি করতে।